করোনাকালেও রফতানিতে ঊর্ধ্বমুখী সোনালী আঁশ পাট। প্রতিযোগিতায় টিকে থাকতে দরকার পণ্যের ভিন্নতা, সহজ শর্তে বন্ড সুবিধা চান ব্যবসায়ীরা। 2033 সাল নাগাদ দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন পৌঁছাবে আশা অর্থমন্ত্রী। জানালেন গুরুত্ব দেওয়া হচ্ছে পুঁজিবাজারকেও। লাখ লাখ টন আলু নিয়ে বিপাকে মুন্সিগঞ্জের চাষিরা। হিমাগারে জায়গা না থাকায় নষ্ট হওয়ার শঙ্কা, পাইকার না থাকায় হচ্ছে না বিক্রি। এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্তুগালের ভেনিস খ্যাত আভেইরো শহরে বাড়ছে পর্যটকের আনাগোনা। ব্যবসা গড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। করোনার কারণে পোশাক সহ অনেক খাত যখন হিমশিম খাচ্ছে, তখন রফতানির ঊর্ধ্বমুখী ধারাবাহিকতা ধরে রেখেছে সোনালী আঁশ পাট। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে দরকার রকমারি পণ্য। এজন্য কাঁচামাল আমদানিতে সহজ শর্তের বন্ড সুবিধা চান ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। একসময় ব্যাগ বস্তাতেই সীমাবদ্ধ ছিল সোনালী আঁশ পাটের ব্যবহার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে এই আঁশে তৈরি হচ্ছে পোশাক পরিচ্ছদ, নিত্য ব্যবহারিক ও শৌখিন নানান পণ্য। এসবের বেশিরভাগই হয় রপ্তানি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, গত অর্থ বছরের পাশাপাশি চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে পাট ও পাট পণ্যের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 24%। উদ্যোক্তারা বলছেন, গতানুগতিক ধারার পণ্য তৈরি হলে বাজার সম্প্রসারণ করা সম্ভব নয়। বায়ারের প্রয়োজন অনুযায়ী কিছু প্রোডাক্ট ডেভেলপ করি, ওনারা সেখানে তাদের প্রয়োজনীয় কালেকশনটা দেন। আর একটা হলো বায়ার নিজে কোনো ডিজাইন তৈরি করে সেটা বলেন যে আমাদেরকে এইভাবে তৈরি করে দেন। এই জায়গাটাতে আমাদের তরফ থেকে তৈরি যে ডিজাইনটা সেটা আরো বেশি হওয়া দরকার। জেডিবিসি এর ক্ষেত্রে কাজ করে, অনেকেরই কাজ করে, তবে এগুলো আরো বিস্তৃতির সুযোগ আছে। বহুমুখী পণ্য না হওয়ার বড় কারণ নমুনা তৈরিতে দরকারি রকমারি কাঁচামালের অভাব। এজন্য শুল্কমুক্ত আমদানি সুবিধা চান উদ্যোক্তারা। ডাইভার্সের প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, যেটা বাংলাদেশে অনুপস্থিত। আমরা ইম্পোর্ট করতে হচ্ছে, প্রায় 300% আমাদের ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে। এই ধরনের দাম দিয়ে যখন হচ্ছে আমরা কাস্টমারদেরকে কস্টিং করে প্রাইস দিচ্ছি, আমরা কম্পিটিটিভ হচ্ছি না। সরকারকে ভাবতে হবে আমাদেরকেও কীভাবে বন্ডিং ফ্যাসিলিটি এনশিওর করা যায়। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বলছেন, রপ্তানি পণ্য তৈরিতে বন্ড সুবিধা দিতে কোনো বাধা নেই আমদানি রপ্তানি নীতিমালায়। বন্ড হাউস তৈরি করা এবং করা কিন্তু খুব কষ্ট, কিছুটা ব্যয় সাপেক্ষ। একজনের পক্ষে তো এটা সম্ভব না। তো সেই জন্যে তারা একটা শিল্প উদ্যোক্তা বা সবাইকে একসাথে করে একটা জায়গায় তারা দিতে পারে। সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে সরকারের। রপ্তানিতে পাট পণ্যের অবস্থান শক্ত করতে দেশের বাজারেও ব্যাগ বস্তা সহ পাট পণ্য ব্যবহারে করা আইনের শক্ত প্রয়োগ দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 2033 সাল নাগাদ দেশের অর্থনীতির আকার $1.2 ট্রিলিয়ন দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক সেমিনারে মন্ত্রী বলেন, অর্থনীতির উন্নয়নকে আরও বেগবান করতে পুঁজিবাজারকে গুরুত্ব দিচ্ছে সরকার। 2030 থেকে 33-এর ভিতরে সেই সময় আমরা 24শতম স্থানে আমাদের অবস্থান ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবো। সেই সময় আমাদের জিডিপির আয়তন হবে $1.2 ট্রিলিয়ন। অনেক প্রধানমন্ত্রী বিশ্বাস করেন পুঁজিবাজারকে শক্তিশালী করতে পারলে আমাদের অর্থনীতি আরো বেগবান হবে, আরো তড়িৎ গতিতে আমরা সামনে এগোতে পারবো। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে তিস্তা নদীর পাড়ে পালন করা হচ্ছে 10 মিনিটের মৌন কর্মসূচি। এই মুহূর্তে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ঘাট এলাকায় আছেন সহকর্মী রতন সরকার। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন, আসলে তিস্তা নদীর যে বাংলাদেশ অংশে 130 কিলোমিটার অববাহিকা রয়েছে, তার পাশে যে সমস্ত ঘাট, বন্দর, হাট, বাজার রয়েছে, সেই সব প্রত্যেকটি হাট, বাজার, বন্দরে কিন্তু আজ এই 10 মিনিটের স্তব্ধ কর্মসূচি পালিত হচ্ছে। এর দাবি হচ্ছে যে তিস্তা নদীকে কেন্দ্র করে যে সরকার মহাপরিকল্পনা
পরিকল্পনাটি গ্রহণ করেছে সেটি বাস্তবায়নের। আসলে তিস্তার ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক যে চুক্তির যে বিষয়টি, সেটির হতাশা থেকেই আসলে সরকারের পক্ষ থেকে যে তিস্তা মহাপরিকল্পনা করা হয়েছে, সেটি কিন্তু এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আজ। যার কারণে এই তিস্তা ভারতের মুখাপেক্ষী না হয়ে বা উজানের পানির আশায় না থেকে চীনের পক্ষ থেকে যে একটি প্রকল্প, মহাপ্রকল্প বাংলাদেশ সরকারের কাছে দেয়া হয়েছে, আসলে সেটিকেই তিস্তা মহাপরিকল্পনা বলা হচ্ছে এবং সেটি বাস্তবায়নের দাবিতে কিন্তু এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। এই প্রকল্পটি আসলে সরকার যখন শুরু থেকেই এটি বাস্তবায়নের উদ্যোগ নেয় বা সমীক্ষা করে, তখন থেকেই কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু এটি বাস্তবায়নের জন্য 130 কিলোমিটার অববাহিকার দুই পারে তারা কিন্তু দাঁড়িয়ে মানববন্ধন করে সরকারের প্রধানমন্ত্রীকে তারা অভিবাদন জানিয়েছিল যে এই অঞ্চলের মানুষের আসলে প্রাণের যে দাবি, সেটি ভারতের যে দীর্ঘদিনের যে ভারতের কাছ থেকে বঞ্চনার যে বিষয়টি এবং উপেক্ষার যে বিষয়টি, সেটির প্রতি কিন্তু এই অঞ্চলের মানুষের প্রচণ্ড বিরাগ রয়েছে এবং একটি মরুভূমি অঞ্চলে পরিণত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটি আসলে এই অঞ্চলের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারণ এই তিস্তা নদীকে কেন্দ্র করেই আসলে এই অঞ্চলের কৃষকের জীবন, এই অঞ্চলের কৃষির জীবন। যার কারণেই কিন্তু আসলে এই যেমন শুষ্ক মৌসুমে তিস্তায় যখন পানি থাকে না, তখন কিন্তু এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের কৃষক তাদের জমির আবাদ নিয়ে কিন্তু চিন্তিত হয়ে পড়ে। প্রতি এই শুষ্ক মৌসুমের ক্ষেত্রে কিন্তু তিস্তা নদীতে 14,000 কিউসেক পানির প্রয়োজন, সেখানে কিন্তু এখন 1,000 পানির সরবরাহ না থাকার কারণে কিন্তু এই অঞ্চলের যে সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রকল্প, সেটি কিন্তু একেবারেই অকার্যকর হয়ে পড়েছে। আমরা জানি যে 1,20,000 হেক্টর জমির তার সেচযোগ্য এলাকা থাকার পরেও কিন্তু শুধুমাত্র পানির অভাবে তিস্তা ব্যারেজ প্রকল্প তাদের সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা মাত্র 60,000 হেক্টরে নামিয়ে এসেছে। এই চলতি মৌসুমে কিন্তু এই অঞ্চলে 5.5 লাখ বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তিস্তা সেচ প্রকল্প থেকে মাত্র 60,000 হেক্টরে পানি দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এসা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে তিস্তা নদীর পাড়ে পালন করা 10 মিনিটের মৌন কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযানের বাইরে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। গত 3 দিনের অভিযানের শেষ দিন আজ। ভোর থেকে চাঁদপুর ও লক্ষ্মীপুরের 100 কিলোমিটার নদীতে টহল অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ এবং স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ জানায়, জাটকা সংরক্ষণ অভিযান ছাড়াও নদীতে জলদস্যুর প্রকোপ, চাঁদাবাজি আর ডাকাতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। এদিকে জাটকা সংরক্ষণে অভিযান চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এ সময় অভয়াশ্রমের সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জের কৃষকরা আলু নিয়ে পড়েছেন বিপাকে। লাখ লাখ মেট্রিক টন আলু এখন খোলা আকাশের নিচে। হিমাগারে জায়গা না থাকায় সংরক্ষণ করতে পারছেন না তারা। এই মুহূর্তে বর্ষারচর এলাকায় আছেন রিপোর্টার বি নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আলু নিয়ে কিন্তু কৃষক অনেক রকম বিপাকে পড়েছে। সেটি হচ্ছে যে এখানে আলুর দাম একেবারেই পড়ে গেছে। যে আলু কদিন আগেও মন প্রতি বিক্রি হচ্ছিল 500 টাকা দরে, সেটি এখন 420 টাকায় নেমে গিয়েছে। এদিকে হিমাগারগুলোতে কিন্তু একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে এবং মাইকিং করে বলা হচ্ছে যে আলু হিমাগারে না আনবার জন্য। এদিকে কৃষক যে তাদের উৎপাদিত আলু সেগুলো বস্তাবন্দি করে রাস্তার পাশে নিয়ে এসছে হিমাগারে সংরক্ষণ করবার জন্য, কিন্তু সেখানে নিতে পারছেন না তারা হিমাগারে। কারণ হচ্ছে যে হিমাগারগুলোতে আলু ভরে গেছে। কারণ এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী 37,850 হেক্টর জমিতে প্রায় 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হবে। সেখানে আলুর যে ধারণ ক্ষমতা হিমাগারগুলো রয়েছে সচল 68টির, সেখানে প্রায় 5.5 লাখ মেট্রিক টন। তার মধ্যে 40% আলু কিন্তু উত্তরাঞ্চল থেকে সেই হিমাগারগুলো ভরে গেছে। কারণ উত্তরাঞ্চলে আলু আগে উৎপাদন হয়েছে এবং সেই আলুতে ভরে যাওয়ার কারণে কিন্তু মুন্সিগঞ্জের আলু নিয়ে
কৃষক এই বিপাক অবস্থায় আছে। তারা বলছিলেন যে ঝড় বৃষ্টি আসলে এই রাস্তায় যে লাখ লাখ মেট্রিক টন আলু খোলা আকাশের নিচে রয়ে গেছে, সেগুলো ক্ষতি হয়ে যাবে। স্থানীয় কৃষি বিভাগ বলছে যে এই আলুগুলোকে কিভাবে রক্ষা করা যায়, সেই জন্য যে এখানে তো এখন অতিরিক্ত হিমাগার করবার সুযোগ নেই। এবং এই যে পরিস্থিতি, এই একদম আমরা যে এলাকাটিতে আছি তৃণমূল এলাকায় কিন্তু দর আরো কমে গেছে। তারা বলছিলেন যে রাস্তা না থাকবার কারণে কিন্তু এখানে লোকজন আলু নিতে পারছে না, পাইকার আসছে না, এবং যেখানে রাস্তাঘাট খারাপ সেখানে আলুর দর 400 টাকা কেজিতে পৌঁছে গেছে। তো এই যে আলুর যে পরিস্থিতি এরকম চলছে, এই ব্যাপারে এখানকার যে একজন আলু চাষি, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আলুর এই বাজার দর পড়ে যাওয়ার কি অবস্থা আপনাদের এখন? আলু ফলন হইছে কিন্তু অনেক দাম পাওয়া যায় না, কোলেস্ট্রল হয় না, বুঝছেন? এলিয়া রাস্তাঘাট বালানা, গাড়ি আয় না, বুঝছেন? এই পরিস্থিতি আর পরিস্থিতি খারাপ। তারা বলছিলেন যে এলাকাতে রাস্তাঘাট খারাপ, সেখানকার অবস্থা কিন্তু আরো বেশি খারাপ। এবং এখানকার যে আলুর আরেকজন কৃষক, তিনি বলছিলেন যে দুরবস্থার কথা এখানকার। এখানকার আলুর দুরবস্থা হয়েছে কি, রাস্তাঘাট ভালো না, দ্বিতীয় ব্যাপারী পত্র আসে না রাস্তাঘাটের কারণে, নদীপথ বন্ধ, নদীপথে পানি নেই। আর আলুর ফলন হয়েছে ভালো, রাস্তা যে পরিস্থিতি, ব্রিজ নেই, 2টা ব্রিজ, ওই সাইডে উত্তর সাইডে 2টা ব্রিজ অতিরিক্ত দরকার। ধন্যবাদ। তো তারা বলছিলেন যে এই যে এলাকাগুলোতে রাস্তাঘাট খারাপ, সেখানে তারা কোনো দিকে আলু নিতে পারছেন না, আর যেখানে রাস্তাঘাট ভালো আছে সেখানেও কিন্তু পাইকার পত্র নেই। সেই কারণে কিন্তু আলু নিয়ে তাদের এই দুর্দশা পরিস্থিতি বিরাজমান। তারা বলছেন যে প্রতি বছর আলুর যে বাম্পার ফলন হলেও কিন্তু তারা দর ভালো পায় বা সংরক্ষণ করবার সুযোগ পায়, কিন্তু এবার যে গেল মৌসুমে আলুর দাম ছিল অনেক বেশি, সে কারণে উৎপাদনও বেশি হয়েছে, কিন্তু এবার আলুর যে বাম্পার ফলন এবং সংরক্ষণ করতে না পেরে তাদের এই দুরবস্থা বিরাজ করছে। এই ছিল মুন্সিগঞ্জের আলুর সর্বশেষ। এশা, মুন্সিগঞ্জ থেকে আলু উৎপাদন ও আলু বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী মীর নাসির উদ্দিন উজ্জ্বল। আর্থিক লেনদেনে অনিয়ম, খরচ ও হয়রানি বন্ধে ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম আইডিটিপি চালু করা হচ্ছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের উদ্যোগে বাংলাদেশের আর্থিক ডিজিটালাইজেশন নিয়ে সেমিনারে তিনি কথা বলেন। তিনি বলেন, এ পদ্ধতিতে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্যোক্তারা ঋণ সুবিধা পাবেন। চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতিতে বাংলাদেশ 5টি কৌশল প্রণয়ন করেছে। এসব কর্মকৌশলে আগামীতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করবে। স্বাধীনতার 50 বছরে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। ডিজিটালাইজেশনের কারণে করোনার মধ্যেও 5-এর উপরে প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। আমরা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়তে চাই। এসএমই ফাউন্ডেশন, ই কমার্স, মুদিখানা সহ সব ধরনের ব্যবসায় ডিজিটাল সিস্টেমে একই প্ল্যাটফর্মে আনতে চাই। তাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে ঋণ পেতে পারবেন। পর্তুগালের ভেনিস বা রোমান্টিক শহর হিসাবে খ্যাত পশ্চিম উপকূলীয় শহর আভেইরো প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সামুদ্রিক বিভিন্ন খাবারের স্বাদ নিতেও ইউরোপ ও ইউরোপের বাইরের বিভিন্ন দেশের পর্যটকদের গন্তব্য আভেইরো। শহরটিতে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকাধীন বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও। আভেইরো ঘুরে এসে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দৃষ্টিনন্দন লেকের সমারোহে প্রায় 200 বর্গ কিলোমিটার আয়তনের পুরো আভেইরো শহরটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার। জলপথের বিস্তৃতি আর রং বেরঙের নৌকার এই শহরটি পর্তুগালের ভেনিস নামেও পরিচিত। বছরের একটা লম্বা সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকায় আটলান্টিক তীরবর্তী আভেইরোর নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়েই থাকে পর্যটকদের পদচারণা। আর তাই তো রাজধানী লিসবনের বাইরে এখানেও ব্যবসা গেড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সমুদ্র উপকূল বেষ্টিত একটা শহর, এই জন্য এখানে প্রচুর টুরিস্ট আসেন। সামারের 4 মাস এখানকার ওয়েদার সবসময় একই রকম থাকে, না শীত না গরম। এই কারণে টুরিস্টরা এই জায়গাটা খুব বেশি পছন্দ করে। পর্তুগালের এবোরা যে শহরটি অত্যন্ত সুন্দর। এখানে পরিকল্পিতভাবে লেক দ্বারা যে বেষ্টনী করা হয়েছে সেটা আপনারা না আসলে, আমি একজন পর্যটক হিসাবে এসে দেখলাম যে ইটালির ভেনিস শহরের মতো। আঞ্চলিক শহর বিবেচনায় জেলা শহর কোইম্ব্রার পরেই সবচেয়ে বেশি মানুষের বসবাস আভেইরোয়। শহরটি এবং এর আশেপাশের এলাকায় বসবাস করেন 1,20,000 মানুষ।
পর্তুগালের ভ্যানিস খ্যাত আভেরো শহরের পরতে পরতে রয়েছে ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া। আছে ঐতিহাসিক জাদুঘর, ক্যাথেড্রাল সহ নানা আধুনিক স্থাপনাও যা নজর কাড়বে যে কারোরই। এছাড়া সামুদ্রিক বিভিন্ন খাবারের পাশাপাশি পর্তুগালের ঐতিহ্যবাহী বিভিন্ন মুখরোচক খাবারের স্বাদ দিতে যে কারোরই গন্তব্য হতে পারে আভেরো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, আভেরো, পর্তুগাল। পর্যটক আকর্ষণে হিমালয় কন্যা নেপালের জুড়ি নেই। হিমালয়, বৌদ্ধ মন্দির সহ দর্শনীয় স্থানগুলো দেখতে সব মৌসুমেই পর্যটকদের আনাগোনা থাকে নেপালে। এই মুহূর্তে নেপালের কাঠমান্ডুতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। নেপালের দর্শনীয় স্থান নিয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, আপনি জানেন যে নেপাল পরিচিত হিমালয় কন্যা নামে। এই হিমালয় কন্যা নেপালের সবচেয়ে বড় যদি বলি আয়ের সূত্রটি, সেটি হচ্ছে ট্যুরিজম। করোনা পরিস্থিতির পর কিন্তু নেপালের যে ট্যুরিজম ব্যবসা, সেই ব্যবসার চিত্র কিন্তু অনেকটাই পাল্টে গেছে। 2019 সালে আসলে নেপালের যে ট্যুরিজম সেক্টর থেকে আয় এসেছিল প্রায় $724 মিলিয়ন, যেটি আসলে এই 1990 সালের পর থেকে নেপালের 2019 সাল পর্যন্ত সর্বোচ্চ আয়। কিন্তু 2020 সালে যখন করোনা ধরা পড়ে, প্রথম জানুয়ারির 9 তারিখে প্রথম করোনা পজিটিভ হয় নেপাল, এবং যেটি কনফার্ম হয় 23 জানুয়ারি, যেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যেও সর্বপ্রথম করোনা কেসটি ধরা পড়ে নেপালে। যিনি একটি উহান থেকে ফিরে আসা নেপালে একজন ছাত্রের 31 বছর বয়সী একজন ছাত্রের মাধ্যমে এই করোনাটি ধরা পড়ে নেপালে। তারপর থেকে কিন্তু নেপালে 4 এপ্রিল কমিউনিটি ট্রান্সমিশন হয় এবং 24 এপ্রিল থেকে লকডাউনের চিন্তাভাবনা করে, এবং 24 এপ্রিল থেকে 21 জুলাই পর্যন্ত লকডাউন করে দেওয়া হয়েছিল নেপাল। এরপর থেকে কিন্তু লকডাউন যে কঠোরতা, সেটা শিথিল হয়ে গেছে। চলাচলে যে করোনার যে রেস্ট্রিকশন বা করোনার যে আইনগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব কঠোরভাবে পালন করা হচ্ছে। আমরা আসলে নেপালের এই কাঠমান্ডুর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে সাধারণ জনগণ যারা রয়েছেন, তারা কিন্তু খুব মাস্ক পরা থেকে শুরু করে স্যানিটাইজার থেকে শুরু করে সব কিছুতেই আসলে নেপাল সরকার যে নিয়মকানুনগুলো আসলে জনগণের উপর আরোপ করেছে, সেগুলো ঠিকভাবে পালন করছে। তবে ট্যুরিজম ব্যবসায় যারা আসলে নিজেদের ক্যারিয়ার তৈরি করেছেন, তাদের এখন একটা হুমকির মুখে পড়েছেন। যদিও লকডাউন উঠে গেছে, তারপরে এখন বিভিন্ন যে ভ্রমণের যে জায়গাগুলো সেগুলো একেবারেই ফাঁকা। দোকানপাট থেকে শুরু করে সব জায়গাতেই আসলে এরকম অবস্থা দেখা যাচ্ছে। তবে ভ্যাকসিনেশন হওয়ার পরে কিন্তু নেপালের চলাচল সাধারণ স্বাভাবিক হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ভ্রমণ পিপাসুরা বা নেপালে কিছুটা আসা শুরু করেছে। তো এসে আমার কাছে এই ছিল নেপালের ট্যুরিজমের সবশেষ খবর। ফিরছি আপনার কাছে। নেপালের দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। কুয়েতে করোনা মোকাবেলায় 23 মার্চ থেকে বিকেল 5টার পরিবর্তে সন্ধ্যা 6টা থেকে ভোর 5টা পর্যন্ত 11 ঘন্টার কারফিউ জারি থাকছে। সরকারের এই নতুন সিদ্ধান্তে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা। বাংলাদেশি কমিউনিটি নেতারা প্রবাসীদের সরকারের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুরের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গেল 7 মার্চ থেকে মাসব্যাপী বিকেল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত 12 ঘন্টার কারফিউ দেওয়া হয়। সরকারের এই পদক্ষেপের কারণে অফিস ফেরত কর্মজীবী মানুষদের রাস্তায় যানজটের শিকার হতে হয়। তাই এবার নিয়মে পরিবর্তন এসেছে। কারফিউ 1 ঘন্টা পিছিয়ে করা হয়েছে সন্ধ্যা 6টা থেকে। সরকারের সময় উপযোগী সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চললে কোভিড ঝুঁকি এড়ানো সম্ভব। 1 ঘন্টা কারফিউ কমিয়েছেন, আমরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই। ব্যবসা বাণিজ্য করি আমরা যারা, তাদের জন্য অনেকটা সুবিধা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কারফিউ টাইম মেনে কারফিউ সময়কালীন কেউ বাইরে ঘোরাঘুরি করবেন না। সারা বিশ্বের মতো কুয়েতেও করোনা প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। এতে শঙ্কার মধ্যে রয়েছেন প্রবাসী বাঙালিরা। সময় সংবাদ, কুয়েত। চারিদিকে ফুল যেন শুভ্রতা আর স্নিগ্ধতার প্রতীক হয়ে উঠেছে। এ ফুল ভালো করে দেয় মন। চেরি ফুলে তাই মন মাতে জাপানের টোকিওর বাসিন্দাদের। করোনা মহামারীর এই দুঃসহ ধকলে একটু সুঘ্রাণ নিতেই প্রকৃতির কাছাকাছি ছুটে যাচ্ছেন মানুষ। চেরি ফুলের সৌন্দর্যে ছেয়ে গেছে জাপানের রাজধানী টোকিও। প্রতি বছর মার্চ এপ্রিলে সাধারণত চেরি অতি অল্প সময়ের জন্য ফোটে। ক্ষণিকের সৌন্দর্য দেখতে তাই ব্যাপক উৎসাহ স্থানীয়দের।
জাপানে শীত যেন শেষই হতে চায় না, তাই চেরির দেখাও মেলে না সহজে। এবছর শীতের তীব্রতা মার্চের মাঝামাঝি পর্যন্ত চলেছে। শীত একটু কমতেই শুভ্রতায় ভরে ওঠে চারপাশ। মহামারীর এই দুঃসময়ে চেরি ফুল যেন একটু প্রশান্তির ছোঁয়া নিয়ে এসেছে। সচেতনতার অংশ হিসেবে এই বছর ভিড় একেবারেই কম। গেল বছরও অনেক মানুষ সৌন্দর্য উপভোগ করতে এসেছিলেন। স্বাস্থ্যবিধি মেনে অপূর্ব এই দৃশ্য দেখতে সত্যিই খুব ভালো লাগছে। জাপানি ভাষায় এই ফুল নিয়ে যে উৎসব হয় তাকে বলা হয় হানামি। প্রায় 1300 বছর ধরে জাপানিরা অনিন্দ্য সুন্দর এই ফুলটিকে নিয়ে বিভিন্ন উৎসব পালন করে আসছেন। টোকিও শহর নতুন করে নির্মাণের সময় সুপরিকল্পিতভাবে লাগানো হয় অসংখ্য চেরি গাছ, গড়ে ওঠে চেরি উদ্যান। গাছগুলো তাই প্রতি বসন্তে শোভা ছড়িয়ে নিঃস্বার্থ প্রতিদান দিয়ে চলেছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনাকালেও রফতানিতে ঊর্ধ্বমুখী সোনালী আঁশ পাট। প্রতিযোগিতায় টিকে থাকতে দরকার পণ্যের ভিন্নতা। সহজ শর্তে বন্ড সুবিধা চান ব্যবসায়ীরা। 2033 সাল নাগাদ দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন পৌঁছাবে আশা অর্থমন্ত্রীর। জানালেন গুরুত্ব দেওয়া হচ্ছে পুঁজিবাজারকেও। এবং লাখ লাখ টন আলু নিয়ে বিপাকে মুন্সিগঞ্জের চাষিরা। হিমাগারে জায়গা না থাকায় নষ্ট হওয়ার শঙ্কা। পাইকার না থাকায় হচ্ছে না বিক্রি। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।